ও মিউজিক শেষ হয়ে গেছে। অল রাইট, তার মানে সময় হয়ে গেছে এনটিভির পর্দায় শুক্রবারের রাতের বিশেষ আয়োজনে রাতের আড্ডায় অংশগ্রহণ করার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেশে দেশের বাইরে যে যেখান থেকে অনলাইনে টেলিভিশনে বসে বসে আমাদের এনটিভির পর্দায় এই রাতের আড্ডা অনুষ্ঠানটি দেখছেন, আমি ইন্তু প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। কিন্তু গত কয়েকদিন ধরে আমি ঢাকা শহরে যেহেতু থাকি, ঢাকা শহরের আবহাওয়াটা আমি জানি, ঝড় ঝড় ঝুম ঝুম বৃষ্টি, এত সুন্দর বৃষ্টি। পাশের বাড়ির ছাদে আমি ছোট ছোট বাচ্চাদেরকে দেখছি এবং আমার শৈশবের কথা মনে পড়ে গেছিল। আমরা যারা 90s-এর জেনারেশন, আমরা আসলে নিজেদের শৈশবটাকে একটু অন্যভাবে পেয়েছি, যেটা এখন শহরের বাইরের মানুষ বা শিশুরা পায়। খুব স্মৃতি কাতর হয়ে গেছিলাম, মনে পড়েছিল। এই বৃষ্টি থেকে সামান্য কিছু বৃষ্টি আজ অতিথি হয়ে আমাদের রাতের আড্ডায় অংশগ্রহণ করেছেন আমাদের একজন সুমিষ্ট এবং দেখতে মিষ্টি, সুইট করে কথা বলে, তার নাম হচ্ছে পূর্ণিমা বৃষ্টি। আজকে রাতের আড্ডায় থাকছেন তিনি, থাকবেন আপনি এবং আপনারা। সরাসরি অংশগ্রহণ করতে, বিশেষ করে আমাদের অতিথির সঙ্গে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে, আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো কিউআর কোড অথবা ফেসবুকে লাইভ চলাকালীন সময়ে দেখানো জুম আইডি এবং পাসওয়ার্ডটি ইউজ করে আপনার ডিভাইসে রাখা জুম অ্যাপস থেকে সরাসরি অংশগ্রহণ করতে পারেন, কথা বলে নিতে পারেন আমাদের সাথে। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন উত্তরগুলো জেনে নিতে পারেন। আর যারা এত রাতে আমাদের সাথে সরাসরি অংশগ্রহণ করতে চাচ্ছেন না কিন্তু থাকতে চাচ্ছেন, তারা দেখতে থাকুন আর কমেন্ট করতে থাকুন। সুযোগ পেলে আমরা কমেন্টগুলো পড়ে আপনাদের জানিয়ে দিব যে কে কি কমেন্ট করেছেন। ঠিক আছে, তাহলে চলুন, যে অতিথিকে নিয়ে আজকের আয়োজন তাকে চুপচাপ বসিয়ে রেখে তো লাভ নাই, তার সাথে কথা বলি। কেমন আছো? এই তো ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। তুমি দেখতে মিষ্টি, এটা তো জানো তুমি। জানতাম, এখন আরো নতুন ভাবে জানলাম যে কিছুটা বৃষ্টি নিয়ে এসে এখানে রাখা হয়েছে। কিন্তু আমি কি কিছুটা বৃষ্টি, আমি পুরোটা বৃষ্টি এখানে না, ঢাকা শহরে যত বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি থেকে কিছুটা বৃষ্টি আমাদের এখানে অতিথি হয়েছে, মানে ওই রূপক অর্থে। ওকে, তুমি মিষ্টি, কিন্তু নাম কেন বৃষ্টি? বাবা মা রাখছে তাই বৃষ্টি। আচ্ছা, তো পূর্ণিমা বৃষ্টি। পূর্ণিমা আপা আমাদের একটা জেনারেশনের ক্রাশ, এবং তাকে আমরা সবাই পছন্দ করি তার কাজের কারণে। তুমিও পূর্ণিমা, একজন আগে যাওয়া সিনিয়র পূর্ণিমা আর একজন নতুন আসা পূর্ণিমা, ছোট্ট পূর্ণিমা। নাম নিয়ে কখনো দ্বন্দ্ব হয় না? একবার হয়েছিল যে পূর্ণিমা আপাকে কল দিতে গিয়ে সে আমার সাথে কথা, তো যখন মানে আমি বুঝতে পারি কখন ফেরদৌস ভাইয়ের সাথে তার একটা কাজের কথা চলতেছে, তো আমি বলতেছি যে ভাই আমার মনে হয় আপনি ভুল করছেন। বলে না, আমি ঠিক জায়গায় কল দিয়েছি। আমি বলি না, এখানে ফেরদৌস ভাইয়ের কথা যেহেতু আসতেছে তাদের অ্যাঙ্কারিং করার, ওকে ফাইন, সেটা হচ্ছে আমি না, আপনি একটু চেক করেন। এই একবার এমন হয়েছে। তবে ব্লেসিং পাই পূর্ণিমা আপুর পরে যে আরেকটা পূর্ণিমা এসেছে সেটা নিয়ে অনেকেই ব্লেসিং দিচ্ছে, সো এটা আমার জন্য অনেক আশীর্বাদ স্বরূপ, অ্যাপ্রিশিয়েট করছেন আর কি অনেক বেশি। এটা খুব ভালো। তুমি কবে এসেছো ইন্ডাস্ট্রিতে? খুব বেশি দিন তো হয়নি। না, 2014-তে আমি শারদ সাজের রঙের দিদি একটা প্রোগ্রাম হয়েছিল, তো সেইখানে আমি গ্র্যান্ড উইনার হই। কলাবাগান? হ্যাঁ, না কলাবাগান না, ওটা একটা প্রাইভেট চ্যানেল স্পন্সর করেছে। আচ্ছা আচ্ছা, তো কলাবাগানেরটা সেটা আরো অনেক আগের ছিল, আরো আগে হয়েছিল। হ্যাঁ, অনেক আগে হয়েছে। আমি হোস্ট ছিলাম ওটার। ওকে, বাহ, এইজন্য বলছিলাম। আর আমি হচ্ছে গ্র্যান্ড উইনার হই। তারপর আসলে কাজ করা হয় না কয়েক বছর, একটু করোনা টরোনা সবকিছু মিলে আমরা ব্যস্ততা, বসে থাকা, সবকিছু মিলিয়ে আমাদের লাইফ ছিল। দেন রিসেন্ট একটু শুরু করছি, এই চলছে। এই চলছে গাড়ি, যাত্রা বাড়ি, হ্যাঁ, কখনো কখনো খামার বাড়ি। হ্যাঁ, খামার বাড়ি থেকে আমার বাড়ি। তোমার বাড়ি। নাটকে যে শুরু করলে রিসেন্ট, এটা কিভাবে শুরু করলে? আমি তো বেসিক্যালি টিভিসি করি, বিজ্ঞাপনটা আমার খুব পছন্দের, বিজ্ঞাপনের জায়গাটা মনে হয় আমার নিজের এমন লাগে, তো বিজ্ঞাপনটাই শুরু। তো এখন হচ্ছে মনে হচ্ছে একটু ট্র্যাকের বাইরে গিয়ে একটু অন্যরকম কিছু কাজ করা উচিত। যেমন দেখা যায় আমার সাথে যারা কাজ করে সবাই বলছে বৃষ্টি তুমি কেন নাটক করছো না, তো নাটক তো আসলে আসতে হবে আমার কাছে, আমি তো চিনি না কাউকে বা ওরকম ভাবে। তো হ্যাঁ, এখন আসতেছে, করছি। সামনে যেমন আমার দুটো নাটক আসবে, পালিয়ে বিয়ে এবং ইন্টারন্যাশনাল গুন্ডা, নাফিস আহমেদ ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করেছি। এটা শেখান সেলিম হচ্ছে তার গল্প এবং সেই ডিরেকশন দিয়েছে, এবং সজিবুল ইসলাম এটার প্রযোজক, ডিজি ম্যাক্স চ্যানেল থেকে আসবে এটা। আর এইভাবেই চলছে আসলে। আমার কিছু ফিল্মও করেছো তুমি? ফিল্ম করেছি, ঢাকা ড্রিম করেছি, এটা আমার
ওইটা ঠিক আছে। ঢাকা ড্রিমটা হচ্ছে আমার খুব পছন্দের কাজ, সেটা প্রসূন রহমান দাদা করেছে। ঢাকা না, আসলে ঢাকায় আসা, যে আমাদের বাংলাদেশের অনেক দূর দূর প্রান্ত থেকে অনেক মানুষ আসে ঢাকায় একটা স্বপ্ন নিয়ে, এবং এই ঢাকা ড্রিম যে মুভিটা, প্রত্যেকটা গল্প সত্যিকারের ঘটনা, যে একটা সত্য গল্প নিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে স্থাপন করা হয়েছে। তাহলে আসলে এটা খুবই একটা ডিফারেন্ট প্রোডাকশন হয়েছে। এটা বানিয়েছেন কে? এটা প্রসূন রহমান। প্রসূন রহমান বানিয়েছেন। আর তুমি যে ক্যারেক্টারটা করেছো এইটার নাম কি? পাখি। পাখি অনেক হয়েছে, আমি রাখি। তো এইভাবেই চলছে। আসলে টিভিসি অনেক করেছি, টিভিসি থেকে দেখা যাচ্ছে যে এখন এই যে তোমাদেরকে সবাই চেনে, ইন্তু ভাই মিনে সবাই চেনে, আমাকে তো কেউ চেনে না। ছোট মানুষ দেখে ছোটই, তার জন্য একটু নাটক করা উচিত মনে হয়, যে একটু ঠিক আছে আমাকে একটু চিনো। আমি মানে এটা তোমার কখন মনে হয়েছে যে না টিভিসি তো করছি, আরো করব, কিন্তু একটা আইডেন্টিটি তৈরি করতে হলে আমাকে ডিফারেন্ট কিছু করতে হবে, এই ফিলটা সবাই বলছে যখন, তখন মনে হলো আসলে যেমন টিভিসি আমি এত বছর করেছি, হ্যাঁ প্রাপ্তিটা কখন, যে কিছুদিন আগে আমি জানতে পারলাম আমার একটা টিভিসি, গ্রামীণ ফোনের একটা টিভিসি, সেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইজ যে অ্যাডস অফ দ্য ওয়ার্ল্ড হয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে, স্বীকৃতিটা পেয়েছে। হ্যাঁ, অ্যাডস অফ দ্য ওয়ার্ল্ড, মানে এইটা একটা নিজের জন্য অন্যরকম একটা অনুভূতি, যে আমার একটা করা কাজ সেটা মানে ওয়ার্ল্ডের মধ্যে 1 নাম্বার পজিশনে আছে, বিশাল ব্যাপার এইটুকু। তবে সবাই বলছে নাটকটা করা উচিত। নাটকে আসলে এখন আমাদের বাঙালি মানে বাংলাদেশের মানুষ নাটক দেখে, আমাদের কাজ দেখছে, সিনেমাও দেখে, এখন হলে গিয়ে সিনেমা দেখছে, নাটক দেখছে। তো আমার মনে হচ্ছে না, অবশ্যই করা উচিত, কেন করব না। এক্স্যাক্টলি। আচ্ছা, এই যে তুমি এখন নাটকের ইন্ডাস্ট্রিতে এসেছো, কিন্তু প্রত্যেকটা শিল্পীর কিন্তু ড্রিম থাকে বিগ স্ক্রিন, সিনেমা স্ক্রিনটাই তাদের আলটিমেট স্বপ্ন থাকে। এই পথে হাঁটার ইচ্ছে আছে কিনা, বা যদি ইচ্ছে থাকে কিভাবে নিজেকে প্রিপেয়ার করছো? আমি গিরগিটি নামের একটা কমার্শিয়াল ফিল্মে সাইন করেছি অলরেডি, তো সৌরভ কুণ্ড ডিরেকশন দিয়েছে। তো আসার ইচ্ছে নেই যে তা না, ভালো কিছু কাজ, ভালো কাজ হলে কেন আসবো না, ভালো কাজের চাহিদা অনেক, দেখার দর্শক অনেক, আর কাজের আকাঙ্ক্ষা আমাদের অনেক, এই তো অবশ্যই করব। আচ্ছা, প্রিপারেশন এই যে চলছে, কাজ করছি, দেখা যায় যে প্রত্যেকটা ক্যারেক্টারকে নিজের মতন করে স্থাপন করার চেষ্টা করছি। আসলে শেখার তো শেষ নাই, প্রত্যেকটা সেটে যাই, প্রত্যেকটা জোনে গিয়ে নতুন একটা জিনিস শিখে আসছি, এরকম। তো আমরা প্রত্যেক দিনই আসলে কিছু না কিছু শিখে ফেলছি, এরকম কোনো কিছু নাই, শিখছি আমরা শিখছি, শেখার কোনো শেষ না। আমি একটু দর্শকদের কাছে যাচ্ছি। দর্শক, আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমরা এনটিভির পর্দায় আছি শুক্রবারের রাতের লাইভ আড্ডা, যে আড্ডার নাম হচ্ছে রাতের আড্ডা। সেই রাতের আড্ডা সরাসরি সম্প্রচারিত হচ্ছে এনটিভি এবং এনটিভির সকল অনলাইন প্ল্যাটফর্মে। আপনারা যেই প্রান্ত, যেই মাধ্যমেই দেখছেন না কেন, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, সরাসরি আমাদের সাথে ভিডিও কলে অংশগ্রহণ করতে পারেন। ভিডিও কলে অংশগ্রহণ করার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখানো একটা কিউআর কোড আছে, কিউআর কোডে স্ক্যান করে আপনার ক্যামেরা থেকে, মোবাইলের ক্যামেরা থেকে স্ক্যান করে সরাসরি সংযুক্ত হতে পারেন, অথবা আমাদের ফেসবুকে এই লাইভ চলাকালীন সময়ে একটা জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, সেখানেও আপনারা অংশগ্রহণ করতে পারেন। আপনার ডিভাইসে জুম অ্যাপসটা থাকতে হবে, তাহলে কিন্তু আপনাদের সরাসরি আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। কিছু কমেন্ট এসেছে, চলো দেখি। আপনারা চাইলে কমেন্টও করতে পারেন, সেটা একটু জানিয়ে দিই দর্শকদেরকে। আমাদের ফেসবুকে যে লাইভ চলছে, সেখানে লাইভের নিচে যেভাবে কমেন্ট করেন আর কি, ম্যাক্সিমাম তো গালাগালি করে অনেকে। মজা লেগেছে আমার একবার, ডোনাল্ড ট্রাম্প, যিনি ইউএস এর প্রেসিডেন্ট এখন বর্তমানে, এর আগের টার্মে, মাঝখানে তো আরেকজন বাইডেন ছিলেন, জো বাইডেন, তার আগে যিনি ছিলেন মানে ডোনাল্ড ট্রাম্প ছিলেন, তো উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন, এটা অনলাইনে লাইভ দেখাচ্ছে, সেখানে একজন বাংলায় লিখেছে নোয়াখালী বিভাগ চাই। Oh my God! আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে আর কি জিনিসটা, এটা আমার খুব ভালো লাগে। আবার অনেক সময় ধরো এনটিভিতেই লাইভ চলছে, আমি দেখছি, মানে ইউটিউবে দেখছি, নিচে কমেন্টে কেউ আছো আমার সাথে বন্ধুত্ব করবে, তো আরেকটা মেয়ে রিপ্লাই করছে আপনি কোথায় থাকেন, মানে ওখানে ওরা চ্যাটিং করছে। আবার পরদিন ওই স্ট্রিমে এসে এতক্ষণ আসনি কেন, আমি তোমার জন্য ওয়েট করেছি। এই ব্যাপারগুলো আমার কাছে মনে হয় এটা নিয়ে একটা গল্প হতে পারে, সুন্দর নাটক বা সিনেমার গল্প হতে পারে, তাই না? বাহ, এটাকে আর কিছু মশলাপাতি দিয়ে, ক্রাইসিস টাইসিস দিয়ে, এটাই তো হয় আসলে। প্রত্যেকটা গল্প কিন্তু আমাদের জীবন থেকে নেওয়া। হ্যাঁ, জীবন থেকে কিছুটা একটু চেঞ্জ করতেই হয় পাবলিককে দেখানোর জন্য, কিভাবে নিবে, কারণ ভালো মন্দ সবকিছু মিলানোই তো আমাদের জীবন। এক্স্যাক্টলি। পড়াশোনা শেষ, বাংলায় অনার্স করা হয়েছে, এখন একটুখানি নিজের মতন করে থাকি, সময় পেলে গান গাই, আমার গান গেতে খুব ভালো লাগে, আমি ছোটবেলা থেকে গানটা শিখেছিলাম,
মা মেরে টেরে গান শিখেছে, কিন্তু কেন যেন গানের বদলে অভিনয়ে চলে আসলাম। কিন্তু অভিনয় করতে গেলে সব জানতে হয়। হ্যাঁ, গানটা শুধু জানলে তো শুধু গান গাইতে পারতে, হ্যাঁ, এখন অভিনয় এসে তো এখন নাচতে হবে, ফাইট করতে হবে, গান গাইতে হবে, হাসতে হবে, কাঁদতে হবে, সবকিছু করতে হবে, রাগ করতে হবে। রাগ করতে পারো তুমি? হ্যাঁ এই চেহারায় রাগ যায়? যায় তো, তখন আমি হাসতে পারি না। আচ্ছা, ওকে। রাগ করলে এমন করো? না, রাগ করলে তখন আমাকে বোঝা যায় যে আমি রাগ হয়ে আছি, সেটা আমার ফেস দেখলে ওই বোঝা। যে বলে না মুখটা বাংলার 5 করে আছিস কেন? 5 না, আমার 5 করতে হয় 6 না। 7 8 করে আমি ফেলো। তো চুপ করে থাকলেই বলবে যে, আমি যখন সেটে থাকি যেমন হয়, এই তুই চুপ করবি, তুই চুপ করবি, এমন আমি সারাক্ষণ কটকট করি বলে। ঠিক আছে, আমি তখন বলি ঠিক আছে 5 মিনিট চুপ করে থাকবো, তারপরে এসে বলবো না তোর কি হয়েছে। তো এমন হয় 5 মিনিটও না, দেখা যায় 2 মিনিট গেল, আচ্ছা বৃষ্টি কই, বৃষ্টি কই। ও কথা বলছে না কেন? হ্যাঁ, মানে আমি চুপ হয়ে আছি সেটাও তারা নিতে পারছে না। আমি কই যাব তোমাদের যন্ত্রণায়, কথা বললে দোষ, না বললেও চুপ দোষ, থাকলেও দোষ। এমন। আচ্ছা, ওকে। বাসায় প্রিয় কে? আমার সব থেকে প্রিয় আমার বাবা। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। কারণ বাবা বেশি প্রশ্রয় দেয়। বাবা প্রশ্রয় দেয়, বাবা সব সময় বলে, বাবা আমার নাম ধরে কখনো ডাকে না, আমার মনে পড়ে না যে সে আমাকে কখনো নাম ধরে ডাকে। বাবা বাবা বলেই ডাকে, এবং তার কলিজার টুকরা আমি, সেই এক কথায় আমাদের 3 বোনের সামনে বলে যে পূর্ণিমা আমার কলিজা। হ্যাঁ, আচ্ছা, মানে 3 জনের থেকে সে আমার, আমি হচ্ছে তার একটা পৃথিবী। বাকি 2 বোনের চেহারাটা তখন কেমন হয়? তখন তারা মায়ের কাছে, মানে আমি একটু বাবা পাগল, তারা ওদেরও শেল্টার আছে, সো ওদের হারানোর ভয় নেই। হ্যাঁ, তো মাঝে মধ্যে আমরা ভাগাভাগি করি যে ঠিক আছে যা, তোর এখানে থাকতে হবে না, আমি আমার বাবাকে নিয়ে আসি, এমন। তো এটা খুব মজার যে তোমরা 3 বোন কি খুব কাছাকাছি? আচ্ছা, গ্যাপে গ্যাপে 1 বছর, ছোটটা একটু বেশি ছোট। তো কত ছোট, কিসে পড়ে এখন? ও এখন ইউনিভার্সিটিতে উঠলো, জাস্ট অনার্স 3rd ইয়ারে আছে। আচ্ছা, আর তোমার ইমিডিয়েট ছোট যে, নাকি তুমি তোমার উপরে? না না, আমার ছোট, ও হচ্ছে 2 বছরের ছোট আমার। আচ্ছা আচ্ছা, মোটামুটি গ্যাপ দিয়ে ফ্যামিলি প্ল্যানিং হয়েছে। হ্যাঁ, ভেরি নাইস। ওদের নাম কি? আমি বৃষ্টি, বাঁধন, স্নেহা। বাহ, বৃষ্টি, বাঁধন, এরপর ব স্নেহা। দিয়ে আরেকটা হলে ভালো হতো না? ওটার নাম আমরা রেখেছি তার জন্য, বাবা রেখেছে আমাদের 2 জনের নাম, তাই ব ব। আমরা তো ওই যে জেনারেশন উল্টাপাল্টা করবো জানা কথা, তার জন্য ওর নাম অন্য আরেকটা চলে আসছে। আচ্ছা, তুমি মিডিয়ায় কাজ করছো, ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাও? বাবা ওরকম ভাবে ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করে, আশেপাশের আমার বন্ধু বান্ধব বাবা একটু কমই পছন্দ করে, মাঝে মধ্যে বলে ঠিক আছে ওকে ভালো। তো আমি সবসময় চেষ্টা করি ঠিকঠাকভাবে নিজের কাজটা করার, মানসম্মত, মানে থাকে না যে আমি যাতে দিন শেষে আয়নার সামনে গিয়ে বলতে পারি হ্যাঁ আমি এই কাজটা খুব ভালো করে করে আসছি, আগে পরে পিছনে কোনো ঝামেলা নাই, এমন। আর এবং আমি চেষ্টাও করি যেটা আমার অডিয়েন্স যারা যারা আমাকে পছন্দ করে তাদের পছন্দ মতো কাজটা প্রেজেন্ট করার। যে কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে এমন না, ভালোভাবে ভালো কাজ একটা করলে যথেষ্ট আমার মনে হয়। তোমার কাজ করতে গিয়ে তো অনেক প্রবলেম ফেস করতে হয়, বিশেষ করে কাস্টিং কাউচ, যেটা অনেক পরিচিত একটা শব্দ। অনেকে গিভ এন্ড টেকের অফার করে, অনেকে উল্টো টাকা চায়, বা এই নিয়ে বিনিয়ে বলে যে তোমাকে তো কাজ দিব, তুমি সুপার হিট হয়ে যাবে, আমার কি লাভ, আমি কি পাবো? এখন অবধি কি এই ধরনের সিচুয়েশন ফেস করেছো? এই সাহসটা আসলে মনে হয় না কেউ করতে পারছে আমার সাথে, কারণ আসলেই করতে পারেনি। আর আমি তো টিভিসি দিয়ে শুরু করি, তো টিভিসির টাইমে এখন শুনি মাঝে মধ্যে যে অনেককে বলতে যে টিভিসিতেও নাকি এমন আছে, বাট আমি কখনো এমন ধরনের কোনো কিছুর শিকার হইনি। ভিডিও কল আছে? ওকে ওকে প্লিজ প্লিজ না, ওকে চলুন দর্শক, একটা ভিডিও কল আছে, যাচ্ছি তার কাছে। হ্যালো, আমি নাফিস আহমেদ। তাই? তোমার নাম কি আমার বলো তো? নাফিস আহমেদ। নাফিস আহমেদ, ওকে। তোমার নায়িকা আছে? দর্শক, আমাদের প্রিয় একজন অভিনেতা নাফিস আছে, এবং আই এম সো সারপ্রাইজ, তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে। কেমন আছো তুমি? আগে আমাদের আলাপ সারি, তারপরে নায়িকা। আমি বেশ ভালো, এবং তোমাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। তুমি তো জানো আমি তোমাকে খুব পছন্দ করি, আমাদের বন্ডিংটা ভালো, বন্ধুত্বটা ভালো, তোমাকে দেখে খুব ভালো লাগছে। মাই প্লেজার, মাই প্লেজার। আমারও ভীষণ ভালো লাগছে। আমি তো বললাম, আমি জাস্ট, মানে এটাকে শকড বলবো না সারপ্রাইজ বলবো আমি জানি না, নাম যাই হোক, আই এম হ্যাপি টু সি ইউ। ওকে,
চলুন দর্শক, আমাদের অতিথির সঙ্গে কথা বলুন। না, আমরা একসাথে কাজ, কিছুক্ষণ আগেই আমরা বললাম যে আমরা একসাথে আমাদের অনেকগুলো কাজ বের হবে। আমরা শ্রীমঙ্গল থেকে 2টো নাটকের কাজ করে, এটা শুনবো, আগে ওর সাথে কথা বলো, বেচারা লাইনে আছে। কেমন আছো তুমি? হ্যালো বৃষ্টি, কেমন আছো তুমি? এই তো আমাদের অনেক কাজ বাকি আছে। ডেট নাকি পাচ্ছে না, তার ডেট পাচ্ছে না, তার জন্য আমাকে ডেট কেউ দিচ্ছে না। আরে এইটা চামে দিয়ে বলে দিল। অবশ্যই ডেট দিচ্ছি, তোমার সাথে কাজ করতে আমার খুবই ভালো লাগে এবং তুমি দুর্দান্ত রকমের একজন অভিনেত্রী। ইনশাল্লাহ সামনে আমাদের আরো কাজ হবে, এটা হচ্ছে আচ্ছা, সবচেয়ে বড় এবার কথা। তুমি আমাকে বলো যে কো আর্টিস্ট হিসেবে আমাদের পূর্ণিমা কেমন? পূর্ণিমার সাথে কেবলই আমরা কয়েকটি কাজ করেছি এবং ওকে পেয়ে আমার খুবই ভালো লেগেছে। ও দুর্দান্ত লেভেলের একজন অভিনেত্রী, এটা নিঃসন্দেহে বলতে পারি। এবং কোয়ার্টিস্ট হিসেবে যথেষ্ট ভালো। আচ্ছা, তার মানে যারা সামনে কাজ আমরা করেছে, বেশ কয়েকটা কাজে যারা কাজ একসাথে। করেছেন তারা বলতে পারবেন এবং আমি কাজ করেছি আমি বলতে পারি পূর্ণিমা কোয়ার্টিস্ট হিসেবেও দুর্দান্ত। থ্যাংক ইউ। ওকে, না আসলে ইট মিনস এ লট। তো ধরো প্রথম কাজ করতে গিয়ে কোনো প্রবলেম বা কোনো এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের সাথে শেয়ার করতে পারো? সত্যি কথা বলতে কি, আমরা শ্রীমঙ্গলে মিথ্যা বলছো? বেশ কয়েকটি সরি তুমি বললা না যে সত্যি কথা বলতে কি, আমি বললাম এতক্ষণ কি মিথ্যা কথা বলছো? না, সবই সত্যি কথা। আচ্ছা, সেটা হচ্ছে যে আমরা শ্রীমঙ্গলে শেখান সেলিম পরিচালিত, সজীব ভাই, সজীব সারিয়ার সজীব প্রযোজিত আমরা বেশ কয়েকটি কাজ করেছি সেখানে। এবং পূর্ণিমাকে পাওয়ার পরে না আসলে টিমের সবাই বলেছে আপনার কি বহু পরিচিত, বহু আগের পরিচিত আপনারা, আপনাদের বন্ডিং দেখে মনে হচ্ছে আপনারা অনেক আগের, আপনাদের বন্ধুত্ব, আপনার বেশ আগেরকার পরিচিত মনে হচ্ছে। কিন্তু আসলে কিন্তু তা না। আমরা বেশ কয়েকটা টিভিসি করেছি, কিন্তু এই প্রজেক্টে এসে আমাদের ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা চরিত্রের সাথে মিশে গিয়েছি এবং সবাই দেখে মনে করেছে যে আমরা অনেক আগের থেকেই পরিচিত। আমাদের বন্ধুত্বটা অনেক আগের। না, এটার একটা কারণ আমি ব্যাখ্যা দিতে পারবো দর্শকদেরকে সাক্ষী রেখে। সেটা হচ্ছে তুমি অনেক ফ্রেন্ডলি, যার কারণে মানে আমার সাথেও তোমার বন্ডিংটা, আমাদের কিন্তু দেখা হয় না যেহেতু দুজনই ছেলে। হ্যাঁ, যে কোনো একজন মেয়ে হইলে হয়তো আমার মাঝে মাঝে কফিও খাওয়া হইতো। আমিও তো দেখা পাই না, আমাকে তো ডেটই দেয় না এখন। ও আচ্ছা, তাইলে ও কাজের বাইরে পুরোপুরি সংসারী ছেলে। না, যেটা বলছিলাম যে তুমি অনেক ফ্রেন্ডলি এবং আজকে কিন্তু সেম এক্সপিরিয়েন্সটা আমার সাথে পূর্ণিমার হয়েছে। আমি মেকআপ রুমে গেছি, গিয়ে আমরা এমনভাবে গল্প করছি যেন অ্যাজ ইফ আমাদের আগে থেকে পরিচয়, আমরা চাইল্ডহুড ফ্রেন্ড ওরকম হয়েছে। সো পূর্ণিমাও মানে পূর্ণিমা বৃষ্টিও অনেক ফ্রেন্ডলি, তুমিও ফ্রেন্ডলি, যার কারণে তোমাদের ফ্রেন্ডশিপটা দেখে মানুষ বুঝবে না যে এটা তোমাদের নতুন ফ্রেন্ডশিপ, বাজারে আসা নতুন জিনিস। একদম একদম। আর এনটিভির পর্দায় আমরা তিনজন একীভূত হলাম, 3টা ক্যামেরায়। সো এনটিভি নিয়ে কিছু বলো, এনটিভি তোমার কেমন লাগে? এনটিভির, আমি তো এনটিভি নাটকের স্পেশালি অনেক ফ্যান, তুমি দেখো কিনা, দেখলে কেমন লাগে বলো? আমি এনটিভি নাটক প্রচুর দেখি, আমার এনটিভির কাজ ভালো লাগে। আমি রাতের আড্ডাও দেখি, রাতের আড্ডাও ভালো লাগে, সেই কারণে কিন্তু আজকে জয়েন করা। আচ্ছা, এবং এনটিভিকে ধন্যবাদ যে আমাদের তিনজনকে আসলে আমরা এনটিভির মাধ্যমে একসাথে হয়েছি, এটা কিন্তু একটা মজার বিষয়। এটা একটা মজার বিষয়, আমি কিন্তু দারুণ মজা পেয়েছি। আমি প্রচুর মজা পেয়েছি সত্যি। আচ্ছা, আরেকটা কথা দেখো, আমাদের তিনজনের কিন্তু ড্রেসের কালার অলমোস্ট সেম। হ্যাঁ, একদম সিমিলার, দেখছো? আমরা খুব নোটিস করি। এটা কিন্তু মনের মিল আছে, এই যে ওর দাড়ি আছে, আমার দাড়ি আছে। আমার তো নেই, আমার চুল আছে বড়। তোমার চুল আছে, দাড়ি কম চুল বেশি। কিন্তু এটা কিন্তু মনের মিল। মনের মিল, এই যে ড্রেস রকম, এটা কিন্তু মনের মিল। হ্যাঁ, মনের মিলে ময় জায়গায় ময়ই থাক, অন্য কিছু না করি। আর নাফিস, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। সবসময় এরকম চাঙা থাকো, সতেজ থাকো, এরকম হাসি খুশি থাকো, অনেক ভালো ভালো কাজ আমাদের উপহার দাও। এনটিভির পক্ষ থেকে, আমাদের পূর্ণিমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। কিন্তু ইনশাআল্লাহ আমাদের দেখা হবে। আর বৃষ্টি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইলো। তুমি অনেক অনেক কাজ করো, আর ইনশাআল্লাহ সামনে আমরা কাজ করছি খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। সামনেই কইরো, সামনে আসছে। ভালো থেকো ভাই। কিছু টেক্সট আছে, তুমি কি টেক্সটগুলো দেখতে চাও? দর্শকরা ফেসবুকে টেক্সট পাঠিয়েছেন, অবশ্যই। চলো দেখি টেক্সটগুলো। দর্শক চলুন আমরা টেক্সটগুলো দেখি। ফাগুন, শপিং এর মাঝে কোন জিনিসটা আপনার সবচেয়ে পছন্দের? আচ্ছা,
শপিং আসলে আমার খুব একটা যে করা হয় তেমন না, শপিং করতে পছন্দ করি, তবে আমি খুব ওয়াচ পছন্দ করি, আমার ঘড়ি খুব পছন্দের, জুতা এবং ব্যাগ আমি খুব শখ করে কিনি। তো মেকআপ কিটস টিটস এত কিছু আমার পছন্দ না, তবে ওয়াচ আমি খুব পছন্দ করি, চেষ্টা করি ওয়াচটা কেনার। আচ্ছা, ওকে। পাভেল লিখেছেন, আপনার চোখের ঔজ্জ্বল্য সবার পথকে আলোকিত করে, প্রত্যেক কি প্রভাতের সূর্যের আলোর মতো। আপনার চোখের উষ্ণতা আপনার দর্শকদের হৃদয়কে উত্তপ্ত করি। বাবা, ওকে পাভেল, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করবেন যাতে এই উজ্জ্বলতা ধরে রাখতে পারি। আসলে পাভেল ভাই সময় নিয়ে সুন্দর করে একটা কবিতার মতো করে কমেন্ট করেছেন, খুব ভালো লাগলো। পড়ি, কি যে করি। আপনার চুল এত বড় হওয়ার রহস্য কি? কাটা হচ্ছে না, তাই তেল মাখে না, শ্যাম্পু করে না, কাটে না, কিচ্ছু করে না, এমনি নিজের ইশারায় বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাও হতে পারে। তেল আসলে দেওয়া হয় না, কারণ আমার অ্যালার্জির একটু প্রবলেম আছে। আর চুল বড় রাখাটা আমার খুব পছন্দের, আমার বাবা খুব পছন্দ করে চুল, তার জন্য আসলে চুল বড় রাখা আসলে। ওকে, নবনীতা লিখেছেন, আপনার রিলসগুলো খুব ভালো লাগে আমার। ওকে, থ্যাংক ইউ নবনীতা, আপনাকে দোয়া করবেন যাতে আপনার ভালো লাগার মতন আরও আপনাকে প্রেজেন্ট করতে পারি বা সবাইকে প্রেজেন্ট করতে পারি। এই জীবন খাতার চিহ্ন পাতা, জীবন লিখেছেন, ঢাকা ড্রিম মুভিতে পূর্ণিমা আপুকে একদম সুচিত্রা ম্যামের মতো লাগছিল। ইট মিন্স এ লট, এটা তো অনেক বড় একটা কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি তার আসলে মানে আপনি যেই নামটা নিয়েছেন তার যোগ্য আমি না, তবে থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করব তার কিছু আশেপাশে কিছু হওয়ার। লিলি, আপু তোমার হাসিটা খুব কিউট। আপনি কেমনে জানেন? এটা তো আমিও জানতাম। থ্যাংক ইউ লিলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। লিলি যা দিলি, থ্যাংক ইউ। পিঙ্কি, ভোরবেলা থেকে ছোটবেলা থেকেই কি অভিনয় করার ইচ্ছে ছিল আপনার? না তো, ছোটবেলায় তো তখন আমি কিছু বুঝতাম না, তো ছোটবেলা থেকে আসলে অভিনয়ের ইচ্ছে ছিল বললে ভুল হবে। হ্যাঁ, একটা আমার স্মৃতি আছে, যেটা হচ্ছে আমাদের বাসায় ছোটবেলা থেকে ঘরে বাইরের পত্রিকাটা রাখা হতো, মানে যুগান্তরের পত্রিকা, সেখানে ঘরে বাইরে মঙ্গলবারে ঘরে বাইরে আসতো, এবং ওই ঘরে বাইরের যে ফ্রন্ট পেজে বড় ছবিটা দেখে আমি মানে ভাবতাম কখনো যদি আমাকে ওইখানে দেখা যেত। তো ওইটা ইচ্ছে ছিল, অ্যাক্টিং করবো কিনা সেটা জানা ছিল না, কিন্তু ইচ্ছে ছিল ঘরে বাইরের ওই পেজে আমাকে দেখা যাক, একটা ড্রিম। হ্যাঁ, একটা সময় ছিল, আমি কেন জানি মানে খুব নিজেকে খুঁজে পাচ্ছি। তুমি যেমন এই যে রঙের দিদিতে ছিলে, রঙের দিদি একদম আমার হাত ধরে একসাথে শুরু করা, তারপরে তুমি যে ঘরে বাইরের কথা বলে, এই ঘরে বাড়িতে কতবার যে আমার কভার আসছে ওখানে ফটোশুটে, মানে ঘরে বাইরে এখন আমার কাছে একদম ফ্যামিলির মতন। আজকে বোধহয় সন্ধ্যায়ও লুবনাপুর সাথে কলে কথা হলো, আপু কি অবস্থা, কেমন আছো, মানে তাদের সাথে আমার একটা ফ্যামিলি। হ্যাঁ, লুবনাপু আমাকে প্রতি বছর ডাকে, এখন তো উনি মনে হয় আছে যুগান্তরে আছেন। হ্যাঁ, যুগান্তর, লুবনাপু, হিমেল ভাই, মানে তারা খুব জোস। এবং আচ্ছা, আমাদের সময় আছেন আলাবনী আপু, ওই জন্য নামটা খুব কাছাকাছি ছিল। আচ্ছা, একটা সম্ভবত ভিডিও কল আছে দর্শক বন্ধুরা, চলুন দেখি ভিডিও কলে কে আছেন আমাদের মাঝে। হ্যালো দাদা। হ্যালো, আমি তো কি অবস্থা দাদা? আজকে তো আমি অবাক থেকে অবাক হচ্ছি। দাদা কেমন আছো? নমস্কার। নমস্কার। সব পরিষ্কার? কিন্তু ভাই কি অবস্থা? অডিও ভিডিও সব পরিষ্কার? একদম ফুল ক্লিয়ার। তোমাকে আমাদের ওই যে ফিল্মটা করেছিলাম, যে ফিল্মের পরে মানে আজকে তোমাকে প্রথম দেখছি সামনাসামনি। 3 বছর মনে হয় না? 3 বছর হয়ে গেছে না? 3 বছর। ভালো আছো তুমি? তুমি ভালো আছো? চলে যাচ্ছে। এই যে নতুন মানে আমাদের যে প্রিয় মুখগুলো, এদেরকে দেখার পরে ভালো না থেকে তো উপায় নাই, তো ভালো আছি। না, আমাদেরও খুব ভালো লাগছে। তোমার কথা একটু আগে বলছিল যে তোমার একটা কাজ করেছে, ওরকম অনেক কথা হচ্ছিল। কথা বলো, তোমার আর্টিস্টের সাথে কথা বলো। দাদার ব্যাপারে বলতে গেলে সবচেয়ে মজার বিষয় যেটা, যে কিছুক্ষণ আগে বললেন না যে মুভি, তো আমি তখন ঢাকা ড্রিমের পরে, বা ঢাকা ড্রিম হচ্ছে তো কমার্শিয়াল, এটা একটা ট্রিবিউট দেওয়া, ঢাকাকে ট্রিবিউট দিয়ে আমাদের একটা ফিল্ম। তো এর আগে দাদার সাথে কথা, তখন আমি খুব ভালো হেলদি, তো প্রথম মুভি মানে একটা সন্তানের মতন। তো সে আমাকে নিয়ে রিস্ক নিল, এবং সে বলতেছে যে তুমি পারবে কমতে। তখন আমার 72 ওয়েট,
তো দাদা নিজের দায়িত্বে আমাকে জিম থেকে শুরু করে ট্রেনিং, মানে সে যদি সেই আত্মবিশ্বাসটা আমাকে না দিত তাহলে আমার মনে হয় না যে আমি সেইখান থেকে এইখানে আসতে পারতাম, এবং আজকে আমি এইখানে বসা। তাহলে একটু কথা বলো, বেচারা লাইনে আছেন। হ্যাঁ দাদা, আমাদের ফিল্ম কবে শুরু করছি আমরা? ইনশাআল্লাহ দেখা যাক, এটা দর্শক জানতে পারবে শুরু করলেই। আর ব্যাপার হচ্ছে পূর্ণিমা যেটা বললা ঠিক আছে, আমি তোমাকে বলছি, আমি তোমাকে ইন্সপায়ার করছি ঠিক আছে, বাট তোমার লক্ষ্যে পৌঁছাইছো তুমি সম্পূর্ণ তোমার চেষ্টাতেই, ঠিক আছে? তোমার ডেডিকেশন এবং তোমার ইচ্ছাটা যদি না থাকতো এই জায়গায় তুমি আসতে পারতো না, ঠিক আছে? এটাই সত্যি কথা। তো আমি আসলে সবসময় চাই, মন থেকেই চাই, আর তুমি আমার খুবই পছন্দের একজন মানুষ, সো আমি চাই যে তুমি আরো আরো অনেক বেশি সাফল্য অর্জন করো আর কি। দাদা তোমার বিড়ালের নাম কি? সরি ইমতু ভাই বুঝিনি, আরেকবার। তোমার বিড়ালের নাম কি? ও, ওর নাম হচ্ছে সিম্বা। সিম্বা, ওকে। ওর লেজটা দেখেছি, ওকে দেখি না। ও ব্ল্যাক মনে হয়, ফুল ব্ল্যাক। ব্ল্যাক এন্ড হোয়াইট, বেচারা একটু অসুস্থ, দেখাচ্ছি দাঁড়াও। ফস্টারে রেখে গেছিলাম ঈদের বাড়িতে যাওয়ার সময়, এই যে সে, ঠিক আছে? হ্যালো সিম্বা। আমারও দুজন আছে। সে চলে যাচ্ছে। আমার 6 জন আছে। তাই নাকি? আমারও 2টা, আরেকটা আছে। ওটার নাম কি? তুমি তো বিড়াল মাতা, কুকুর মাতা। আমি বিড়াল না, আমার শুধু ডগ। আচ্ছা ওকে, ওরা মিলেমিশে কেউ কিছু পারলেই হইলো। আচ্ছা এই ইমতু ভাই, হ্যাঁ, এই পূর্ণিমা কি আপনাকে ইয়া দিছে, হচ্ছে পার্টি দিছে? এই যে ও যে নতুন নতুন এত সুন্দর সুন্দর নাটক করতেছে, ও কি পার্টি দিছে? এই যে আমরা একসাথে এনটিভির পর্দায় রাতের আড্ডাতে আমরা সেলিব্রেট করছি একসাথে। হ্যাঁ, এই যে তোমাকেও পার্টিতে আমন্ত্রণ জানালাম, তুমি ভিডিও কলে অংশগ্রহণ করলে, আমরা একসাথে সেলিব্রেট করছি। খাওয়ান দাওয়ান পরে খায়নি মনে, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে সৌরভ দা, তুমি কিন্তু খুব ভালো রান্না করে। পূর্ণিমা কিন্তু খুব ভালো রান্না করে, চমৎকার রান্না করে। হ্যাঁ, আমরা একদিন আমরা অবশ্যই রান্না করে খাওয়াবো, ইমতু ভাই অবশ্যই খাওয়াবো রান্না করে। হ্যাঁ আমিও খাওয়াবো, আমিও ভালো রান্না করতে পারি। বাহ, একসাথে হবে সেলিব্রেশন, নো প্রবলেম। প্রোগ্রাম শেষে ধরতে পারো, বুঝছো? খুব ভালো চা বানায় সে, হ্যাঁ খুব ভালো দুধ চা বানায় সে, ঠিক আছে? ওহ তাই? হ্যাঁ, খুব ভালো চা বানাও? এটা কি প্রশংসা করলো নাকি ওই যে গরম পানি করার মতো? আমি আসলেই ভালো চা বানাই। আচ্ছা ঠিক আছে, অনুষ্ঠান শেষেই দেখি আমরা আজকে ট্রাই করব। ঠিক আছে সৌরভ দা, অনেক ভালো থেকো, তোমার এই যাত্রা সুন্দর হোক, ভালো ভালো কাজ করো, দেখা হবে তোমার সাথে। ঠিক আছে, ভালো থেকো, নমস্কার। টাটা দাদা। যে ঢাকা ড্রিমটার কথা বলছিলে যে সৌরভ দাই, সৌরভের কথা। ঢাকা ড্রিমটা হচ্ছে প্রসূন রহমান দাদা। যখন ওই টাইমে আমি ভালো হেলদি ছিলাম, আমার ক্যারেক্টার সবকিছু মিলে আমাকে একটু হেলদি থাকতে। সৌরভদার কোনটা? সৌরভদার হচ্ছে গিরগিটি। গিরগিটি যেটা, আচ্ছা ফুল কমার্শিয়াল একটা ফিল্ম, সেটাতে হচ্ছে এভিএম সুমন আছে, আমি তাসকিন ছিল। তো তাসকিনের চোখে একটু ঝামেলা হওয়াতে সে মনে হয় না যে আর আসতে পারবে, দ্যাটস ওয়াই এখন এটার একটুখানি ও তাসকিনের আই প্রবলেমটা ঠিক হয়নি এখনো? না ঠিক হয়নি হয়তো, বা ঠিক হয়েছে কিছুদিন আগে। আমাদের তো থিম সং ওয়ারফেস করছে, তো সেটার আমাদের শুটিং শেষ হয়ে গেছে, তো শুটিংটা শেষ করে দাদা ফিরলো, তো হয়তো বা সামনে কিছু নতুন আসবে। যে তাসকিনের বদলে কে বা রিপ্লেসমেন্ট কি হচ্ছে না হচ্ছে, এটা আসলে চমক হিসেবে রেখে দিয়েছে। তুমি জানো কিন্তু বলবা না? না আমি জানি না, আমাকে বলে না। তাই? দাদা খুব পচা, আমাকে বলতে চায় না। আচ্ছা, তো তুমি ফিল্ম করবে, ফিল্ম কি দেখা হয়? হ্যাঁ আমি অনেক ফিল্ম দেখি, প্রচন্ড লেভেলের। এবার ঈদে দেখলাম হচ্ছে উৎসব। উৎসব দেখে উৎসব নিয়ে কথা বলি। হ্যাঁ, এটা উৎসব নিয়ে কথা বলি। উৎসবটা কেমন লাগলো তোমার, বলো? ওই যে বললাম উৎসব দেখে উৎসব মুখর হয়ে গেলাম, খুবই ভালো লেগেছে। জাহিদ ভাই আমার খুব পছন্দের। সবচেয়ে মজার বিষয়, আমি খুবই একটা ছোট মানুষ, আমি এখনো শিখছি। জাহিদ ভাইয়ের মতন একজন মানুষ, সে আমার বার্থডেতে, প্রত্যেকটা বার্থডেতে সে আমাকে ফোন দিয়ে উইশ করে, তোমাকে বৃষ্টি আমি খুব স্নেহ করি, খুবই পছন্দ করি, তুমি অনেক দূরে গিয়ে যাও। এটা আমার জন্য অনেক ব্লেসিং, একটা ব্লেসিং। হ্যাঁ, কিন্তু ধরো উইশটা তো আর উৎসব সিনেমার অংশ না। এই যে উৎসব সিনেমাটা তুমি কি জেনেই গেছো যে এটা ভালো মুভি, নাকি দেখার পরে বুঝেছো এটা ভালো মুভি? না, উৎসব নিয়ে তো উৎসব মুখর সবকিছুতে আলোচনা হচ্ছে, না জেনেই যাওয়া, উৎসব দেখার জন্য আসলে যাওয়া, যে উৎসবটাই দেখব এবং যাব। আমি তো তাণ্ডবে পরপর 2 দিন তাণ্ডব দেখেছি। পরে আমার যে গৃহিণী, আমার বেটার হাফ, সে বলছে যে চলো উৎসব দেখি। আমার কক্সবাজার ইভেন্ট ছিল, ইভেন্ট থেকে আসার পরেও বলছে চলো উৎসবটা দেখি। আমি চলো
আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি, মানে আমার এত আরাম লেগেছে মুভিটা দেখে। খুবই আরাম, মানে মনে হয় যে চোখের পলক ফেললে একটা সিন মিস হয়ে যাবে হ্যাঁ এমন। আর সবচেয়ে মানে একদমই সত্য কথা বললাম, যেটা আমি কোনো কিছু না জেনে উৎসব দেখার জন্য গিয়েছি, কারণ উৎসবই দেখবো আমি। তো আমার ঢাকায় আসার পরে ফার্স্ট আমি ফিল্ম দেখতে যাই, আমি কিন্তু কখনো কোথাও যাইনি ফিল্ম দেখতে। আমার নিজের মুভির প্রমোশনের সময় ঢাকার ড্রিম দেখার সময় তখন অনেকগুলো হল আমার ভিজিট করা হয়েছে, তবে ঢাকায় আমরা প্রায় 6 বছর ধরে, ঢাকায় আসার পর ফার্স্ট আমি ফিল্ম দেখার জন্য গিয়েছি, এই উৎসব দেখে। উৎসব দেখার জন্য। এর আগে হলে গিয়ে মুভি দেখা হয়নি। তুমি ঢাকার কয় বছর? 6 বছর। এটা বললাম মাত্র 6 বছর। 6 বছরে না, দর্শক তো মিস করতে পারে ওই জন্য। ঢাকায় আমার 6 বছর, তবে আমি কখনো মুভি হলে গিয়ে দেখতে হবে ওরকম না। আমি খুব কম বাইরে, মানে বাইরে যাওয়াটা খুব আমার কম হয়, আমার ভালো লাগে না। বাসায় বসে ঘুমাবো, পেইন্টিং করব, গান গাইবো, নিজের মতো থাকবো। তবে এবার একটু ভিন্নতা, যে আমার মনে হলো যে উৎসব দেখা উচিত। আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার অনেকগুলো টেক্সট আসছে, অডিয়েন্সরা টেক্সট পাঠাচ্ছেন, ওখান থেকে বাছাই করা কিছু টেক্সট আমরা পড়বো। আপনারা চাইলে টেক্সট করতে পারেন, আমরা আরও কিছুক্ষণ আছি। আমাদের ফেসবুকে লাইভ চলাকালীন যে লাইভ স্ট্রিমিং, সেটা নিচে যে কমেন্টগুলো আসে সেখানে আপনি কমেন্ট করে নিতে পারেন, আমরা বেছে ওখানে পড়ে নেব। দেখি কারা কি লিখেছেন। টুম্পা, এটা ডান পাও না বাম পাও না, এটা টুম্পা। হ্যাঁ, টুম্পা লিখেছেন, বৃষ্টি আপুকে মেরুনে খুব প্রিটি লাগছে। ওহ, থ্যাংক ইউ সো মাচ টুম্পা। থ্যাংক ইউ টুম্পা। জাহাদুল ইসলাম, মাশাআল্লাহ হাসিটা অনেক সুন্দর হয়েছে। প্রিপারেশন নিয়ে আসছো নাকি? অনেক সুন্দর হয়েছে। আমি সব সময় হাসি, দোয়া করবেন যাতে এমন ভাবে সব সময় হাসতে পারি। কবির লিখেছেন, আপুর গ্রামের বাড়ি কোথায়? আমি জানি, ও বলে দিক। কুমিল্লা। ডিমের কুসুম বেতেলিলা, কুমিল্লা। রবি লিখেছেন, অভিনয়ে না আসলে কি হওয়ার ইচ্ছে ছিল আপনার? অভিনয়ে না আসলে ডেফিনেটলি গান গেতাম, সিঙ্গার হতে হতো, কারণ মা ঘুম থেকে উঠে মেরে টেরে সারগাম গাওয়াতো, রেয়াজ করাতো, তো অবশ্যই গান গেতে হতো। আমরা ছোটবেলায় করতাম, গাওয়াতো গুণীজন। না, এটা না। সব সুর শুদ্ধ জানো, ঠাটো রাগ বিলাবল, এটা। ওকে। মুনা লিখেছেন, ইন্টারন্যাশনাল গুন্ডাতে কিভাবে যুক্ত হলেন? অনেক কিছু জানে, দেখছো। আচ্ছা, ইন্টারন্যাশনাল গুন্ডাতে যুক্ত কিভাবে হলাম এটা তো ডিরেক্টর বলতে পারবে, তারা কেন আমাকে নিল। ইন্টারন্যাশনাল গুন্ডা পিস্তল ঠেকায় ওকে নিয়ে গেছে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল গুন্ডা আমাকে বিয়ে করেছে। রিসেপশনের দাওয়াত রইল আপনার। ওকে, প্রীতম লিখেছেন, আকাশ হয়ে যায় মিউজিক ভিডিওটার অভিজ্ঞতাটা শেয়ার করবেন আশা করি। আচ্ছা, এটা হচ্ছে লুৎফর ভাইয়ের একটা গান, সেটা তার বন্ধু এবং সে প্রায় 11 বছর পর একসাথে লিরিক্স কমপ্লিট, সুর দেওয়া, এবং লুৎফর ভাই নিজে গান গেয়েছেন। লুৎফর ভাই ধ্রুব মিউজিকের যে লুৎফর ভাই, নাইস পারসন একজন। তার গানে তারা দুই বন্ধু 11 বছর পরে যে একত্রিত হয়েছে এবং সেই গানটা আমি করতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা। তুমি গান গাইছো না মডেল হইছো? আমি মডেল হয়েছে এবং লুৎফর ভাই সেখানে অ্যাক্টিং করেছে। আচ্ছা, লুৎফর হাসান ভাই করেছে অ্যাক্টিং। এটা খুবই সুন্দর একটা সং গিয়েছে আমাদের বৈশাখে। এটা ঘুরি তুমি লুৎফর হাসান? হ্যাঁ হ্যাঁ, তো ওইটাই, ওনারা হচ্ছে প্রায় 11 বছর পরে নতুন করে একত্রিত হয়ে আর একটা গানের। 11 বছর পরে এই কথাটা 3 বার বললা, এটা কি 11 বার গিয়ে বলে তারপর থামবা তুমি? হ্যাঁ, কারণ এটা একটা অনেক বড় স্পেশাল জিনিস যে 11 বছর পরে দু বন্ধু, আর বলবো না। না, 4 বার হয়ে গেছে না, এখন বসে আছে, চলো কমেন্ট পড়ি। না, কমেন্ট আরো আসবে, তারপরে বেছে বেছে ফিল্টার করে পড়বো। তোমার সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগছে। তুমি তো গল্প কম, আমাকে কি বলে টাং খিচ্ছ। মানে ওই যে আমি এখন শিখতেছি, আমি আজকে শিখে যাব, কালকে থেকে সব আমাকেই রোস্ট করবা। আচ্ছা, উৎসব ছাড়াও তো আরো অনেকগুলো মুভি, নীল চক্র বেরিয়েছে, তাণ্ডব বেরিয়েছে, ইনসাফ বেরিয়েছে, প্রায় 6টা মুভি, 10টা বের হওয়ার কথা, 6টা দেখা হয়নি, দেখার ইচ্ছে আছে। রোজার ঈদেও তো দেখোনি? দেখা হয়ে ওঠেনি, যেটা সত্য কথা। নিজের কাজ এমনিতে পরে, মানে হলে গিয়ে যে দেখা হয়েছে তেমন না, হলে যাওয়া হয়নি, দেখা হয়েছে পরে দেখা হয়েছে। কিন্তু ইদানিং তো ভালো ভালো ছবি পাইরেসি হয়ে যাচ্ছে, এটা তো খুবই খারাপ কথা। এই যে দেখলাম যে দেখা গেছে যে একটা মুভি আমরা দেখছি, খুব মানে হাউসফুল, হলগুলো হাউসফুল, ধাম করে একদম মাস্টার প্রিন্ট একটা ইউটিউবে বের হয়ে গেল,
এটা হচ্ছে, এখন আমরা নিজেরা যদি সচেতন না হই তাহলে কিভাবে, তাই না? মানে এতগুলো টাকা ইনভেস্ট করে মুভিটা বানাচ্ছে, যে করছে, ওর খারাপ লাগছে না জিনিসটা? অবশ্যই খারাপ লাগছে। এখন ওই যে তোমার চিন্তা আমার চিন্তা সবার চিন্তা যে একরকম হবে সেটা কিন্তু না। এখন যারা বাংলাদেশকে ভালোবাসবে, চাইবে বাংলাদেশ কিছু মানে অনেক দূর পর্যন্ত আগাক এবং আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিটা অনেক বহু দূর যাক, তারা অবশ্যই এটা চাইবে না। এবং যারা চাইবে যে পরের উপরে পোদ্দারি করে খেতে এবং পরের ঘাড়ে চেপে নিজের ইনকাম বাড়াতে, তারা তো এটাই করবে, কারণ তারা তো এইভাবেই বেঁচে থাকে। তো বেঁচে থাকার খোরাকি কিছু পরজীবী। হ্যাঁ, ওরা তো পরজীবী, কিছুদিন বেঁচে থাকবে, তারপর কিছু খেতে গিয়ে যে অন্যের সর্বস্ব লুট করে নিচ্ছে। অন্যের সর্বস্ব ওরকম ভাবে লুট করতে পারবে না, কারণ ওটা কয়েকদিনের জন্য হয়তোবা বিন্দু মাত্র খাবে, দেন আবার কট খেয়ে যাবে। বাবা, অনেক বোঝো তো তুমি। অবশ্যই বুঝি। এত বোঝো কি করে? না, বেশি বুঝি না, অল্প অল্প বুঝি। কারণ আমার মনে হয় বেশি শব্দটা ইউজ করি আমি, অনেক না, আমার মনে হয় যেটা যে ঘড়ির কাঁটার যেখানে শেষ হয় ঠিক সেখান থেকে নতুন আরেকটা সময় শুরু হয়। তো আমি খারাপ কিছু করলে সেটা অবশ্যই আমি ফিডব্যাক পেয়ে যাব কোনো না কোনো ওয়েতে, এবং সেটা মৃত্যুর আগে পরে নয়। তো যে যেটা করবে, যেমন কর্ম তার তেমন ফল। কার্মা কতটুকু বিশ্বাস করো? আমি এটা অনেক বিশ্বাস করি যে কর্মফল অবশ্যই আছে। যে খারাপ করবে তার জন্য খারাপ একটা মানে কিছু না কিছু খারাপ জিনিস ওয়েট করছেই, কারণ ওইটা ঠিক ওই সময় থেকে কাউন্টডাউন শুরু হয়ে যায়। যে কাউন্টডাউনটা আমি একজনের কাছে, আমি জানি যে আমি আপনার সাথে খারাপ করলাম, এটা আমার অজান্তেই আল্লাহর কাছ থেকে কিন্তু আমি সেটার জন্য একটা খোরাকি পেয়ে যাব। ওইখান থেকেই শুরু হয়ে যায় খারাপের যাত্রাটা আসলে। তো চেষ্টা করা উচিত সবাইকে, আমি নিজেও চেষ্টা করি যে কারো ক্ষতি না করতে, জেনে শুনে কাউকে কষ্ট না দিতে। খুব ভালো। জীবনের এই দর্শনটা, এই ফিলোসফিটা অনেক দরকার, যে তুমি কিভাবে তোমার জীবনটা যাপন করছো। কারণ এই যে কর্মের ফল যেমন ভোগ করতে হয়, আবার তোমার দ্বারাও আশপাশে মানুষগুলো প্রভাবিত হয়। অবশ্যই। সো ওটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু তোমাকে মানুষ ফলো করে, আরও মানুষ ফলো করবে। সো তোমার জীবন ধারা, জীবন ধরন, এগুলো খুব ইম্পর্টেন্ট। খুব ভালো লাগলো তোমার সাথে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলে। এবার তুমি আমাকে বলো, এই যে মোটা থেকে শুকাইছো, কিন্তু অ্যাক্টিংয়ের জন্য কি কোনো গ্রুমিং করেছো বা কোনো কিছু করেছো, বা অ্যাক্টিংটা ইমপ্রুভ করার জন্য তুমি কি করো আসলে? আসলে আমি প্রচণ্ড লেভেলের, বললাম আমি তো মুভি দেখি, এবং সেটা আমি ভিন্ন ধরনের। যেমন দেখা যায় আমি পর্তুগিজ শব্দ বুঝি না, কিন্তু আমি মুভি দেখছি অনেকক্ষণ, একটা মুভি 2বার 3বার দেখছি, মানে ফিল করছি ভালো লাগলে কি বলছে মানে আমি প্রত্যেকটা জোনের, এবং সাদা কালো থেকে অনেক আগের মুভি থেকে শুরু করে এখনকার, আমি প্রত্যেকটা লেভেল আসলে মুভি দেখি, বোঝার চেষ্টা করি, নিজেকে ওইভাবে চেষ্টা করি প্রেজেন্ট করার, কারণ শেখার তো শেষ নেই। কখন মানে কোন জায়গাটা থেকে আমি কিছু একটা শিখতে পারবো, সেটা হচ্ছে কথা। আর মুভি দেখার যে নেশাটা, সেটা হচ্ছে কামরুল রিফাত ভাইয়া, সে ডিরেকশন দিচ্ছে, তার কাছ থেকে আসলে মানে সে আমাকে অনেক মুভি দেখতে বলতো এবং আমাকে মুভির লিস্ট পাঠিয়ে দিত। আর একটা মজা বলবো না জ্বালা বলবো, যাই না, আগে জ্বালা ছিল এখন মজা, সেটা হচ্ছে যে মুভির একদম শুরু যখন হয় এবং শেষ নামটা সমাপ্ত লেখা পর্যন্ত এক ফোঁটাও আমাকে টানতে দিবে না, এইভাবে দেখবা। আচ্ছা, তো প্রত্যেকটা এটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, এবং এটা হচ্ছে এখন আমার একটা রুটিন হয়ে গেছে, যে এটা আমি করি না। আমি কখনোই যখন মুভি দেখতে বসি আমি আর টেনে দেখি না, যেমন আগে টেনে দেখে শেষ করে ফেলি মুভি দেখে, কিন্তু না, আসলে যারা কাজ করে ক্যামেরার পিছনে তাদেরও ইম্পর্টেন্সিটা আসলে কোথায়, আমরা চিনবো কিভাবে? একদম সমাপ্ত পর্যন্ত থাকা মানে তাদেরকে রেসপেক্ট করা, যে তারা ছিল একদম প্রোডাকশন থেকে শুরু করে প্রত্যেকটা আমার জোনের নাম থাকে সেইখানে, তো তাদেরকে রেসপেক্ট দেওয়ার জন্য হলেও লাস্ট অবধি থাকা উচিত। বাবা, আবার অনেক সময় তো পোস্ট ক্রেডিট থাকে, সব লেখা শেষ হওয়ার পরে মুভির আর একটা রিভিল সিন থাকে, বা পরবর্তী যদি সিকুয়েল করে ওটার একটা সিন থাকে। ইদানিং আমরা তো পোস্ট ক্রেডিটের জন্য বসে থাকি, পোস্ট ক্রেডিটে কি দেখাবে। এনিওয়ে, তোমার পছন্দের মুভির নাম কয়েকটা যদি জানতে চাই, তাহলে কি নাম বলবে? এই মুহূর্তে কোনটার কথা মনে পড়ছে? মহাব্বতে, ওকে, তারপর সত্যজিৎ রায়ের আসলে অসংখ্য মুভি, অপুর সংসার, কারণ এটা আমি 2বার দেখলাম। আর অঞ্জন দত্তের মুভি, অঞ্জন দত্তের আসলে সবগুলো মুভি আমার খুব পছন্দ, মানে তার 4-5টা মুভি আমার দেখা হয়ে গেছে, সবগুলো ডিফারেন্ট, এক একটা এক এক রকম মজা। মানে তার মুভিটা দেখতে বসলে কেউ যে বিরক্ত হবে তেমন না, এবং তার মুভিগুলো আমার মনে হয় যে তার নিজের জীবন থেকে নেওয়া, যে কি জানো, রঞ্জনা আমি আসবো ফিরে, তো
তো আসবো ফিরে মুভিটা আমার কারণ খুব এর আগে কিন্তু ওনার পছন্দের। গান ছিল রঞ্জনা আমি আর আসবো না। হ্যাঁ, কিন্তু সে তার প্রেমিকাকে খুঁজে পেয়েছে, তার জন্য বলেছে তুমি থাকো দাঁড়িয়ে আমি আসবো ফিরে। আহা কি কারণ দারুণ। ওটা অনেক বছর আগে গিয়েছে, সে তার মানে কণ্ঠে গাইলেন যেটা রঞ্জন আমি আর আসবো না। এবছর মানে এবার গান গাইলো যেটা, সেটা হচ্ছে তুমি থাকো দাঁড়িয়ে তোমার বারান্দায় আমি আসবো ফিরে তোমার পাড়ায়। আহা এর আগে ছিল পাড়ায় গেলে ঠ্যাং খোড়া করে দেবে বলেছে পাড়ার দাদারা। আচ্ছা কিছু টেক্সট এসেছে আরো, মানে ফিল্টার হয়েছে, আমরা একটু দেখে নেই। হ্যাঁ চলুন দর্শক, আমাদের দর্শকরা কি পাঠিয়েছেন একটু দেখি। তারেক লিখেছেন, প্রথমবারের মতো এবার ঈদে বৃষ্টি নাটক, দুটি নাটক এসেছে আপনার, রেসপন্স কেমন পেলেন, কেমন লাগছে আপনার? আচ্ছা, নাটক আসার আগে সবচেয়ে মজার বিষয় বলি, ছবিতে আমরা হিট। আমি এবং নাফিস ভাই হচ্ছে শুটিং জোন থেকে আমরা একটা ছবি পোস্ট করি যে পালিয়ে বিয়ে করছি এবং আজ সকালে, এরকম করে একটা মজা করে পোস্ট করলাম এবং সেটাতে সবাই আমাদের অভিনন্দন, মানে খুবই বিশ্বাস করে ফেলেছে। হ্যাঁ, তো আমি বলবো যে নাটক আসার আগে নাটকের ছবি ভাইরাল হয়ে গেছে এবং মিডিয়াতে দেখা যায় আমি শ্রীমঙ্গল থেকে আসার পর ভাই আর আমি একসাথে 2-3টা কাজ করলাম। তো আমাদের জন্য দোয়া করেন যাতে আরো ভালো কিছু করতে পারি। নাটক ইনশাল্লাহ ভালো হয়েছে আপনাদের দোয়ায়। হ্যাঁ আশা করি উত্তর পেয়েছেন। অনিক লিখেছেন, অমিত লিখেছেন গিরগিটি সিনেমা করে কবে রিলিজ হবে, এর সাথে যুক্ত কাজের অভিজ্ঞতা শেয়ার করবেন আশা করি। আচ্ছা, গিরগিটি সিনেমা সামনে আসবে, আপনারা বেশি বেশি করে দোয়া করেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়তোবা আপনাদেরকে প্রেজেন্ট করতে পারবো আমরা গিরগিটি সিনেমায় অভিনয়ের সময়। এখন আসলে ওইখানকার যদি অভিজ্ঞতা ব্যক্ত করি তাহলে হচ্ছে তাসকিন তো নেই, তাসকিনকে নিয়ে আসলে আমার যে যদি বলি কোনো স্মৃতি, সেটা হচ্ছে ও যখন অ্যাক্টিং করে বা ও কস্টিউম পরার সাথে সাথে ওই ক্যারেক্টারে চলে যায় এবং ও আমার হাত ধরে টানতেছে, ও আমি বলতেছি ব্যথা হচ্ছে, ব্যথা পাচ্ছি, কোনো কেয়ার নাই, মানে ও ক্যামেরা শেষ কিন্তু আমরা ক্যামেরা ক্রস করে চলে গেছি, ও আমাকে টানছে এবং আমি ব্যথা পেয়ে হাতের মধ্যে তার 5টা আঙুলের দাগ। তারপরে তার মনে হয়েছে ও সরি বৃষ্টি তুমি ব্যথা পাইছো, আমি না কেটে গেছে। ব্যথা পেয়ে কেটে। তো অভিজ্ঞতা আসলে এটাই। তবে আনলাকিলি বলবো না কি বলবো জানি না, আসলে তাসকিন ভাই হয়তো বা আমাদের মুভিটাতে থাকছে না, তবে আপনাদের জন্য চমক আছে, দোয়া করেন যাতে খুব শীঘ্রই ভালো কিছু হোক, আরো ভালো কিছু হোক, সেটাই আমরা আশা করি। মোবিল নিয়েছেন, নাটক দুটো তো শ্রীমঙ্গলে শুট হয়েছে, সেখানকার শুটিং কেমন ছিল? সেখানকার শুটিং খুব ভালো ছিল, শ্রীমঙ্গলের লোকজন খুব ভালো এবং আমরা যে বাড়িটাতে গিয়ে কাজ করেছি, একটা হিন্দু বাড়িতে গিয়ে কাজ করেছি, তারাও খুবই ফ্যামিলিয়ার, খুবই মানে খুব ভালো মানুষ তারা। এবং আসার সময় আমি তাদেরকে বাই বলে দিয়ে আসতে পারিনি দেখে কাকা খুব রাগ করেছে। তো খুব ভালো ছিল শুটিং, মানে ওইখানে কাজ করে ভালো লেগেছে। আচ্ছা ওকে। রাব্বি লিখেছেন, আপনার তো ঈদে আসা দুটো নাটকের হিরো বা কো আর্টিস্ট নাফিজ আহমেদ, সামনে কি আরো কিছু কাজ দেখতে পারবো এই জুটির? আপনারা অবশ্যই দোয়া করেন, সামনে আপনাদের যদি ইচ্ছে থাকে, আপনারা যদি চান এই জুটিটাকে সামনে আরো অনেকবার দেখার, তাহলে অবশ্যই আসবে। আচ্ছা, হাসিব লিখেছেন, শুক্রবার 11টা 30-এর অপেক্ষায় থাকি, কারণ আমরা রাতের আড্ডা ও ইমতু ভাইয়ার ফ্যান। ও ওকে, থ্যাংক ইউ মোগেম্বো খুশুয়া, আমিও ফ্যান। ওকে, জিজ্ঞেস করো না কেন। অভি লিখেছেন, ইমতু ভাইয়ের মজার কথা বলার সাথে পূর্ণিমা আপুর অবাক করে দেয়া হাসি আজকের রাতের আড্ডা বেশ জমিয়ে তুলেছে, মানে জমে ক্ষীর, হ্যাঁ জায়গা মতো মেরেছে তীর। খুব ভালো বলেছে। বলেনি, লিখেছে। ওকে। আবের, অসংখ্য ধন্যবাদ এনটিভিকে এত সুন্দর মার্জিত একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। আপনাদের জন্যই তো সবকিছু। এত মানে আমি এনটিভিকে একদম শুরু থেকে পছন্দ করি, এখন অবধি আমার এই পছন্দটুকু এনটিভি রক্ষা করছে কিভাবে জানো? খুব ভালো মানের সুন্দর নাটক, এবং ওই যে তথাকথিত যে ওর ভিউ আছে শুধু ওকেই নাও, এনটিভি সেটা করে না। এনটিভি যেই গল্পে যাকে
এই তুমি perfect আমার মনে হয়? কথা নকল করলে কেন? আমি এটা ভেবে রাখছি, আমি এটা বলবো, কারণ আমার এনটিভি খুব পছন্দ একমাত্র এই কারণে যে তারা ভিউ দেখে না, তারা আসলে কোয়ালিটি দেখে এবং আর্টিস্টের যোগ্যতাটা দেখে সে আসলে পারবে কিনা কাজটা করতে। এটা বলেই তো দিছো আমারে থামায়। হ্যাঁ, কিন্তু তুমি বলে ফেলছো, হলো না, কাটিং কাটিং। আর এটা তো লাইভ, তো না হলে বলতাম যে এডিটরকে আমারটা কেটে দাও, ওটা রেখে দাও, বুঝছো? ওকে, আমরা তো আসলে অনেক বিষয় নিয়ে কথা বলছি, একটা বিষয় নিয়ে কথা বলিনি, সেটা হচ্ছে বিয়ে কবে করছো? বিয়ে তো আমি অনেকবার করতেছি। আর দেখো অন স্ক্রিন না, রিয়েল লাইফ। এখন আসলে এইসব নিয়ে কথা বলতেই চাই না, না হলে যে এত কমেন্ট আসছে, কমেন্টগুলো ভালোবাসা হয়ে যাবে। তার মানে গোপনে বিয়ে করবা তুমি, বুঝছি। হ্যাঁ। যতদিন কাজে থাকবা, বিয়ে করলে দর্শক জানবেন। আমি তো বিয়ে করেছি, তোমরা জানো না সেটা, তার জন্য প্রশ্ন করছো। আমি বুঝতে পেরেছি। এনিওয়ে, আমরা মোটামুটি তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তারপরেও আমাদের কিছুক্ষণ থাকতে হচ্ছে। তোমার যারা দর্শক যে রাত জেগে বসে তোমাকে দেখছে, তোমাকে শুনছে, এবং আমার তো খুব ভালো লাগলো যে ওরা কি সুন্দর সুন্দর কমেন্ট করলো, মানে কতটুকু তোমাকে নিয়ে পড়াশোনা করলে, জানাশোনা থাকলে ওরা এত কমেন্ট করতে পারে, তাদের উদ্দেশ্যে তুমি কিছু বলো। তাদের উদ্দেশ্যে বলবো যে এতক্ষণ আমাকে দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ, এত ধৈর্য নিয়ে, আর আমার বকবক শোনার জন্য ধন্যবাদ। এনটিভিকে ধন্যবাদ দিতে চাই, কারণ এনটিভি আমার খুব পছন্দের একটা চ্যানেল। আমি খুব মানে অনেক আগে থেকেই থাকে না যে কোনো একটা চ্যানেল খুব পছন্দ, কোনো একটা চ্যানেল খুব পশ, যেমন আমি আজকে বাসায় বলে আসতেছিলাম এটা হচ্ছে এনটিভি, এটা একটা পশ চ্যানেল, বুঝতে হবে, মানে এমন, মানে এটা আমি খুব ওন করি এটা, এবং ভালো লাগে, এবং আমি খুবই মানে ব্লেসড যে এনটিভি থেকে আমাকে আজকে এই প্রোগ্রামে ডাকা হয়েছে। তো এনটিভিকে অসংখ্য ধন্যবাদ, এবং আমার দর্শকদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য, আমাকে শোনার জন্য, এবং আমি চাই আপনারা সবসময় আমার জন্য দোয়া করেন যাতে আপনাদের চাহিদা মতন এবং আপনাদের পছন্দের কাজ আপনাদের ফিডব্যাক দিতে পারি। তোমাকে অনেক ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও এত রাতে এসে আমাদের এবং আমাদের দর্শকদের সময় দিয়েছো। তোমাকে বারবার চাই, ভালো ভালো কাজ করো, এগিয়ে যাও। এনটিভি পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা। থ্যাংক ইউ। ওয়েলকিউ। দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকে রাতের আড্ডা। আশা করি আমাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং, ডোন্ট বি ডিয়ারিং। ওকে, সো আমি ইমতু সাইনিং আউট ফর টুনাইট। নেক্সট উইক আবারও দেখা হবে, সেম টাইম সেম চ্যানেল, নতুন কোনো অতিথি থাকবে, সম্ভবত আমাদের প্রিয় একজন অভিনেত্রী অলঙ্কার চৌধুরী থাকছে আমাদের পরের পর্বে। দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ইমতু বিদায় নিচ্ছি, কিন্তু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।